বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার। প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রতি মাসে ২ থেকে ২,৫০০ টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা, কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দুয়ারে কড়া নাড়ছে ভোট, ছুটির দিনে জমজমাট প্রচার, কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি ১১ দলে। এবং ৬ দিন পর সচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল, বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি ২ দিন স্থগিত। আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান জানান, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। অভিনন্দন জানাই, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘোষণাও করলেন নির্বাচনী ইশতেহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ, এই মূল দর্শন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। একজন ব্যক্তি ম্যাক্সিমাম ১০ বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। বিকেল ৪টার আগে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে জানিয়ে ইশতেহারে ৯টি বিষয়ের উপর প্রাধান্য দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। মা বেগম জিয়া ও নিজের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর কেউ যেন বিচার বিভাগের নির্যাতনের শিকার না হয়, তাই সরকারে গেলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ,
একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা। কারণ বিনিয়োগ করলে প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে, রাষ্ট্রের আয়ও তত বাড়বে। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দেবেন তারা। জানান, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথা দেন বিএনপি চেয়ারম্যান। যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। আমরা রোহিঙ্গা সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়ন ও নতুন দেশ গঠনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে আবারও দেশবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কাজে লাগাবো। ৭৪-এর কালো আইন বাতিল, বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে ঘোষণা করা হলো বিএনপির ইশতেহার। বিশ্লেষকরা বলছেন, ইশতেহারের বাস্তবায়ন করতে পারলে ন্যায় বিচার পাবে জনগণ। বিচার বিভাগে ফিরে আসবে স্বচ্ছতা, জবাবদিহি। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করল বিএনপি। এটাই বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। 9 দফা সামনে রেখে ঘোষণা করা এই ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারকে ভাগ করা হয়েছে 5টি ধাপে। গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন ও স্থানীয় সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার, বিচার বিভাগের স্বচ্ছতা ও স্বাধীনতা ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে। এর মধ্যে অন্যতম 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে যে কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার নামে আটক বা বন্দী রাখা যায়। শুরু থেকেই বিতর্ক আছে এই আইনটি নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারেরই দমন পীড়নের হাতিয়ার ছিল বিশেষ ক্ষমতা আইন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী সরকারের 17 বছর এই আইনের ভয়ঙ্কর ব্যবহার দেখেছে সাধারণ মানুষ। বিরোধীরা বরাবর সমালোচনা করলেও ক্ষমতায় গিয়ে কোনো সরকারই আইনটি বাতিলের উদ্যোগ নেয়নি। বিশেষ কমিটি আছে, ওই কমিটির সামনে 6 মাসের মধ্যে এটাকে উপস্থাপন করতে হয়। কমিটি যদি অনুমোদন করে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি অনুমোদন না করে তাহলে এটা কন্টিনিউ করবে না আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস কেন, 2 বছরের মধ্যেও কিন্তু কমিটির সামনে এটা যাওয়া হয় না আর কি। তো এটার যে অপপ্রয়োগ, মানে প্রতিটি সরকারই কিন্তু এটার অপপ্রয়োগ করেছে। বিশ্লেষকরা বলছেন, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সংবিধানের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। তাদের মতে বিএনপির ইশতেহারে 74-এর কালা কানুন বাতিলের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যে আইনগুলো তৈরি হয়েছে সে আইনগুলোকে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তাকে দেশ, জনগণ এবং সরকারের সুরক্ষা হিসাবে দেখে। যখন বিরোধী অবস্থানে যায় তখন এটাকে নির্যাতন, নিপীড়নের একটা উপায় হিসাবে দেখে। তা এই দেখার দৃষ্টিটা যাতে আসলে গণতান্ত্রিক হয়, আমরা এটা প্রত্যাশা করি। যে 74-এ যে এই বিশেষ ক্ষমতা আইন চালু হলো, তো এরপরে কিন্তু প্রতিটি সরকারে কিন্তু তাদের ইশতেহারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু বলেছে যে তারা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে, কিন্তু দেখা গেল যে ক্ষমতায় যাওয়া পরবর্তী বাতিল করে নাই। তো যাই হোক, এটা এখন তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতা গেলে তারা এটা বাতিল করবেন। তো বিএনপির তো ক্ষমতা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তো বাতিল যদি করে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি আর কি। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রুত বিচার করা হবে জুলাই হত্যাযজ্ঞের। গুম প্রতিরোধে আন্তর্জাতিক মান বজায় রেখে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিশ্চিত
করা হবে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, গঠন করা হবে জুডিশিয়াল কমিশন। একটা জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে আসলে এক্ষেত্রে নিয়োগের প্রসঙ্গগুলো কিংবা আমাদের সক্ষমতাগুলো যাচাই করা, ঘাটতিগুলোকে শনাক্তকরণ সাপেক্ষে সক্ষমতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। তাদের তো রাজনৈতিক অঙ্গীকার, তারা তো ধরেন এই যারা গুম খুনের সাথে যে জড়িত এদেরকে তো বিচারের আওতায় আসুক, এটা তো সবাই চায়। সরকারি নিয়োগের স্বচ্ছতা ও পুলিশ কমিশন গঠনের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে, বাস্তবায়ন করতে হবে সংস্কার পরিকল্পনা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির। শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। পুরানো বস্তা পচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে, ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। এদিন বিকেলে নড়াইলে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবে জামায়াত। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় নির্বাচন বানচালের সব অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিবে। এই ভোটের পর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা করে ফেলতে হবে। কোনো কিছু আবার কাইরে নাইরে বরদাস্ত করা হবে না। প্রচারণা শুরু হওয়ার পর থেকে শুক্রবার সর্বোচ্চ 8টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা এসেছে নানা ইস্যুতে তাদের অভিযোগ। তবে তাতে ভাটা পড়েনি প্রচারে, বরং উৎসবমুখর পরিবেশেই জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই নির্বাচনী এলাকায় দেখা গেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। সন্ধ্যায় পুরান ঢাকার দুপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এতে একটি দলের বিরুদ্ধে নারীদের ঘরবন্দি করার পরিকল্পনার অভিযোগ করেন তিনি। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে,
শুধু নারী নয়, আমাদের সকলের ব্যক্তি স্বাধীনতা হরণ করবে। লালবাগে ঢাকা ৭ আসনে জনসভা করেন বিএনপি প্রার্থী হামিদুর রহমান। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল। ঢাকা ৮ সহ অন্যান্য আসনেও প্রচারে দেখা গেছে দলটির প্রার্থীদের। তাদের বক্তব্যে উঠে আসে ভোটের পরিবেশ, নির্বাচনী কৌশল সহ নানা বিষয়। যদি এই যে আরেকটা দল নির্বাচনের কথা বলে, তারা যদি নির্বাচিত হতে পারে, ঘর থেকে বাইরে হতে পারবেন না। জামাত ইসলাম আমাদের চেলাবেলা যা শুরু করছে, তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। পাটনার সাতারকুলে গণসংযোগে ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। একটি দলের বিরুদ্ধে দলের নারী কর্মীদের ভোটের মাঠে কাজ করতে না দেওয়ার অভিযোগ তোলেন ঢাকা ১৬ আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। দলীয় ইশতেহারে সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে তাহলে বাংলাদেশের আমরা যে সুষ্ঠু নির্বাচনে সেটার সম্ভাবনা থাকবে না, বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে। আমরা নিশ্চয়ই সেটা কেউই চাই না। আমাদের বোনরা যখন বাড়ি বাড়ি দাওয়াতি কাজ করতে গেছে তখন কিছু সমস্যা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী সুশাসনের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পেশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ৬ দিনের কর্মবিরতির পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বেড়েছে কর্মচাঞ্চল্য। পুরো দমে চলছে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। এদিকে আন্দোলনের নামে ৬ দিন ধরে বন্দর অচল করে রাখায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে শ্রমিক আন্দোলন ও কর্মবিরতিতে অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর, যেটিতে 10টি জাহাজ এবং বেসরকারি ডিপোতে আটকা পড়ে প্রায় ১৩,০০০ একক রফতানি পণ্যের কন্টেইনার। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।